Hello everyone, this is Rakib from IELTS Studio, and I was having some difficulties with my device, so that's why I had to postpone the live for 2 times. So I think it's okay now. I think and I believe you are watching me properly and listening to me properly. Okay, so am I live? So if everything goes well, then I'm live right now. And I think you can watch me properly and listen to me properly as well. So thanks for being late. It was due to some technical glitches. So today, আমরা কথা বলবো speaking নিয়ে. So as you all know, we are actually here with a 100 speaking challenge for those who are struggling with our speaking and want to better their speaking, and those who want to actually get better band score. যারা এই মুহূর্তে আজ প্রিপারেশন নিচ্ছেন বা যারা ভবিষ্যতে আজ প্রিপারেশন নেবেন তাদের জন্য এই লাইভটা একটা খুবই গুরুত্বপূর্ণ লাইভ হতে যাচ্ছে। সো ইফ ইউ স্টে উইথ আস throughout this session, then you are going to benefit a lot. So আমরা আজ স্টুডিও থেকে লাইভ সেশনটার আয়োজন করছি আপনাদের জন্য। সো যারা আমাকে দেখছেন তাদের কাছে আমি আবার একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ উই আর সাপোজ টু কাম লাইভ অ্যাট 8:8, but it's already 8:15, so sorry for that. So আমি হাসান মোহাম্মদ রাকিব, ফাউন্ডার IELTS স্টুডিও, আমি আপনাদের সাথে আছি throughout this session, and আমি বাকি সেশনগুলো ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য কন্ডাক্ট করব। সো লেটস হ্যাভ আ লুক আমরা আজকে কি নিয়ে কথা বলছি। সো আমরা আজকে IELTS স্পিকিং এর যে টপিকটা বেছে নিয়েছি সেটা হচ্ছে চাইল্ডহুড। সো আমরা সবাই জানি যে IELTS স্পিকিং এ যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিভিন্ন টপিক সম্পর্কে জেনে রাখা, and we do badly in our speaking test only because of the fact that we don't have any prior knowledge about any particular topic or any topic that may appear in our IELTS speaking test. So to make you better prepared for this, we have come up with a very common and important topic which is called childhood. So যারা আজ প্রিপারেশন নিচ্ছেন এই মুহূর্তে, যাদের পরীক্ষা খুব সন্নিকটে, তাদেরকে বলবো এই লাইভটা খুব মনোযোগ দিয়ে দেখেন। এই লাইভটা দেখার পর চাইল্ডহুড নিয়ে যে কোনো কোয়েশ্চেনের আনসার দিতে আশা করি আপনার কোনো প্রবলেম হবে না। ওকে, সো as you got to know the topic, now let's get into the মেইন ভিডিও। এখানে আমরা আসলে কি নিয়ে কথা বলছি। সো আমি প্রথমত যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই যে when you are having a topic on childhood, then you have to bear in mind that you are going to some questions or some topics or some events like games, vacations, special moments, যেগুলো আপনার চাইল্ডহুডে ছিল এবং যেগুলো আপনার উপর একটা ইমপ্রেশন রেখেছে বা একটা ইনফ্লুয়েন্স আছে, সেগুলো নিয়ে আপনাকে এখানে কথা বলতে হবে। and in this section, when you are in this section means in your speaking part 1, part 2 and part 3, in these sections when you are talking about your childhood, you will have to have that quality to talk about anything at length. You have to have that ability to describe something in the past. That means আপনার এখানে কিছু ল্যাঙ্গুয়েজ স্কিল খুবই ইম্পর্টেন্ট, যে আপনি অতীত নিয়ে কথা বলতে পারেন কিনা, আপনার টেন্স নিয়ে ভালো ধারণা আছে কিনা। Then as it is about your childhood, it is already past, and আপনাকে সাথে সাথে প্রেজেন্ট নিয়ে কথা বলতে হবে। At the same time you will have to talk about your future as well. So no issues, আমাদের এই লাইফটা আপনাদেরকে এই সব ব্যাপারে কথা বলতে খুবই সাহায্য করবে, and it's my belief. ওকে, সো আমি কিছু টিপস অ্যাজ ইউজুয়াল আমরা যা করছি যে আমরা প্রথমত কিছু টিপস দিয়ে আপনাদের সাথে লাইভটা শুরু করছি, দেন উই আর গোইং ইনটু দ্য পার্ট 1, দেন পার্ট 2 এন্ড দেন পার্ট 3. সো দ্যাটস হাউ উই আর অ্যাকচুয়ালি রানিং আওয়ার লাইভ। সো প্রথম কথা হচ্ছে, যখন ইউ আর টকিং অ্যাবাউট ইউর চাইল্ডহুড, বি ডেসক্রিপটিভ। ওকে, সো আপনি কিছু ডিটেলস বর্ণনা করার চেষ্টা করবেন, যেমন আপনি দেখতে কেমন ছিলেন, আপনার আসলে কেমন ফিল হতো কোন একটা ব্যাপার নিয়ে ছোটবেলায়, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলা। সো দিস আর দ্য কমন থিংস ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইউর স্পিচ। এন্ড দ্য সেকেন্ড থিং হচ্ছে, আপনি আপনার কথাগুলো বলার সময় ইউ হ্যাভ টু অর্গানাইজ দ্য থটস, organize your thoughts in a proper way. আমি এই ক্ষেত্রে বলবো যে এই থটস নিয়ে কথা বলা বা অর্গানাইজিং থটস নিয়ে যখন আমি কথা বলছি, then it is not applicable for the part of the speaking test alone, but it may come
it may be true for part 1 and part 3 as well, because part 1 এ আমরা যখন কথা বলছি, in most of the cases what happens is that students cannot actually start an answer, and most importantly they don't know where to end the answer. So আমি বলবো যে যখনই আপনি বাসায় প্রিপারেশন নিচ্ছেন, তখন যে কাজটা আপনার করা উচিত সেটা হচ্ছে প্রিপারেশনটা যেভাবে নিচ্ছেন সেই প্রিপারেশন পিরিয়ডে গিয়ে আপনি যদি পার্ট 1 নিয়ে কথা বলা শুরু করেন, তাহলে পার্ট 1 এর কথা বলার জন্য আপনার স্টার্টিংটা কেমন হবে, নো অ্যাবাউট দিস, একটা স্টার্টিং সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। এবং এট দ্য সেম টাইম আপনি যদি এইটা সম্পর্কে ধারণা না রাখেন, তাহলে আপনার যে প্রবলেমটা তৈরি হবে যে আপনি সরি ওকে, সো আপনি যদি এই ব্যাপারে কথা না বলতে পারেন যে আপনার what should I say, আপনি যখন একটা আনসার তৈরি করছেন সেই আনসারটা যদি প্রপারলি আপনি তৈরি করতে না পারেন, তাহলে আপনার জন্য এটা খুবই আই উড সে ডিসঅ্যাডভান্টেজেস একটা ব্যাপার হবে যে আপনার আনসার শুরু করতে পারা এবং সেই আনসারটাকে এক্সপ্যান্ড করা, এন্ড দেন এই আনসারটাকে দিয়ে একটা র্যাপ আপ করা, আনসারটা র্যাপ আপ করা, এই প্রত্যেকটা জিনিস, অর্থাৎ একটা বিগিনিং থাকতে হবে, একটা মিডল থাকতে হবে, একটা এন্ড থাকতে হবে আনসারের। এন্ড ইফ all these things are properly incorporated in your answer, then you are going to hit a very good band score. Okay, and আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনি যখন কথা বলছেন, don't use any flat expressions. আপনি কি করবেন, আপনার ইমোশন গুলাকে এমফাসিস করতে চেষ্টা করবেন, কোন জায়গায় আপনি কোন কথাটা বলছেন এবং যে বিষয়গুলো আপনি ফুটিয়ে তুলতে চাচ্ছেন সেটা যেন আপনার ভয়েস মডুলেশনে বোঝা যায়। এটা যদি না বোঝা যায় তাহলে কিন্তু আপনার জন্য খুবই ডিজাস্টারাস কিছু করতে যাচ্ছে স্পিকিং টেস্টে। ওকে, সো আপনি চেষ্টা করেন আপনার ইমোশনটা নিয়ে এখানে ভালোভাবে কথা বলার, and know the language actually that which help you talk about your memory. ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ যে কথা যেটা আমি এর আগেও বলেছি, as it is about your childhood, try to know how to talk in the past tense. আমি past tense এ কিভাবে কথা বলতে পারি বা কথা বলা উচিত সেগুলো খুব ভালোভাবে জেনে নিতে হবে। আপনি যদি এটা না জানেন তাহলে আপনার জন্য কিন্তু বিষয়টা খুবই ভয়ানক হতে যাচ্ছে। সো এইটা মাথায় রাখেন যে আপনি স্পিকিং টেস্টে বিভিন্ন টপিক নিয়ে যখন কথা বলছেন, আপনাকে এই টপিক গুলো সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে, প্রপার ধারণা রাখতে হবে, এবং আপনাকে জানতে হবে যে আপনি বিভিন্ন টেন্স নিয়ে কিভাবে কথা বলবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, যেটা আমি এর আগের লাইভ সেশনটাতে বলেছি, স্টে রিল্যাক্সড, অ্যান্ড যে কাজটা করবেন, স্টে ন্যাচারাল, ডোন্ট ট্রাই টু এক্সাজারেট ইউর অ্যাকসেন্ট। আপনি এমন কোন অ্যাকসেন্ট ব্যবহার করবেন না দ্যাট ডাজন্ট গো উইথ ইউ এন্ড ইট সাউন্ডস উইয়ার্ড। অনেকে যেটা করে যে একটু এক্সাজারেট করে ফেলে তাদের অ্যাকসেন্টটাকে, তারা মনে করে যে তারা একটু বেটার প্রোনাউন্সিয়েশন দেখানোর জন্য কিছু উচ্চারণ শাস্ত্র থেকে কিছু শিখে এসে সেটা অ্যাপ্লাই করা শুরু করে, এন্ড ইট সাউন্ডস রিডিকুলাস। ইয়েস, ইট সাউন্ডস রিডিকুলাস, এন্ড এইটা আপনাকে কি করবে, আপনার স্কোর কমিয়ে দেবে। এন্ড মাইন্ড ইট, এটা আপনার স্কোর কমাবে। ওকে, সো এই বিষয়টা মাথায় রাখবেন যেন স্কোরটা কমে না যায়। সেটার জন্য অবশ্যই যেটা করতে হবে, নিজেকে নিজের মতো রাখতে হবে। ডোন্ট ট্রাই টু ফেক ইউরসেলফ ইন ইউর স্পিকিং টেস্ট। ওকে, নাও দেখেন আমাদের পার্ট 3 তে বা সরি পার্ট 1 যখন কোশ্চেন গুলো আমরা দেখতে পাই, মোস্টলি আমি যে টপিকটা নিয়ে কথা বলছি চাইল্ডহুড, সেই ক্ষেত্রে যে কোশ্চেন গুলো হয় সেগুলো দেখতে কেমন, যেমন আমার ফার্স্ট কোশ্চেন হতে পারে যে ওয়্যার ডিড ইউ গ্রো আপ। সো দ্য ভেরি ফার্স্ট কোয়েশ্চেন ইজ ওয়্যার ডিড ইউ গ্রো আপ, আপনি কোথায় বেড়ে উঠেছেন। এখন এই যে টপিকটা, এই টপিকটা আমাদের জন্য বা এই কোয়েশ্চেনটা আমাদের জন্য খুবই কমন একটা কোয়েশ্চেন আই উড সে, কিন্তু অনেক স্টুডেন্টের জন্য এইটা খুব টাফ হয়ে যাবে, বিকজ তারা আসলে অনেক ক্ষেত্রেই জানে না যে এই কথাটা কিভাবে বলতে হয়। তো এইটার জন্য আমি বলবো যে ট্রাই টু নো যে কিভাবে আমি এই টপিকগুলো নিয়ে কথা বলবো। এবার দেখেন আমাদের লাইভটাতে আপনারা যদি প্রপারলি থাকেন তাহলে আমরা এই কথাগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, এই বিষয়গুলো। এবং আফটার দিস লাইভ সেশন ইউ আর গোয়িং টু প্রডিউস আ বেটার আনসার উইথ বেটার ভোকাবুলারি এন্ড বেটার এক্সপ্রেশনস। দেখেন প্রথম কোয়েশ্চেন আমাদের যেটা ছিল সেটা কি ছিল, যে ওয়্যার ডিড ইউ গ্রো আপ। ওয়্যার ডিড ইউ গ্রো আপ মানে কি, আপনি কোথায় বেড়ে উঠেছেন, ওয়্যার ডিড ইউ গ্রো আপ। আমি যখনই এই কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করছি তখন আমার কিছু ভোকাবুলারি খুব ইম্পর্টেন্ট, যে আমি কোথায় বেড়ে উঠেছি বা আমি কোথায় বড় হয়েছি। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই, যেহেতু পাস্ট, দেখেন কোয়েশ্চেন আছে পাস্ট, তাহলে আপনি কি বলবেন, আই গ্রো এর পাস্ট ফর্ম কি, GREW।
এবং সাথে একটা আপ। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা একটু বলবো যে এইটাকে আমরা কি উচ্চারণ করি? আমরা কি উচ্চারণ করি নর্মালি? আমরা বলি হচ্ছে গ্রেও। না, আসলে এটা গ্রেও না, এটা গ্রো আপ। সো ওয়্যার ডিড ইউ গ্রো আপ? আপনি যখন বলছেন, যখন আনসার দিতে যাচ্ছেন যে ওয়েল আই ওয়াজ গ্রোন আপ ইন, বা আই গ্রিউ আপ ইন, এরকম করে আপনি বলতে পারেন। আর আমি বলবো যে এখানে আরেকটা বেটার এক্সপ্রেশন বা বেটার ইংলিশ আপনি ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আই ওয়াজ বোর্ন অ্যান্ড ব্রেড, আই ওয়াজ বোর্ন অ্যান্ড ব্রিড আপ, আই ওয়াজ বোর্ন অ্যান্ড ব্রিড। সো বোর্ন অ্যান্ড ব্রিড, আমি এই কথাটা বলতে পারি, বি born and breed, be born and breed. This is a very good expression, very good vocabulary. So আপনি বলতে পারেন যে I was born and bred in somewhere. So where did you grow up? আপনি বললেন যে I was born and bred in my hometown, a long way from the capital, which is endless not only historically but also economically. So আপনি এভাবে আনসারটা করে ফেলেন। সো আমি যে জিনিসটাকে ফোকাস করার চেষ্টা করছি যে আপনি এই কথাটা বলতে পারেন কিনা, যখনই আপনি কোথায় বড় হয়েছেন, কোথায় বেড়ে উঠেছেন, তখন এই এক্সপ্রেশনটা ব্যবহার করেন যে আই ওয়াজ বোর্ন অ্যান্ড ব্রেড, আই ওয়াজ বোর্ন অ্যান্ড ব্রেড। সো আমি আনসারটা লিখছি, সেন্টেন্সটা লিখে দিচ্ছি, আই ওয়াজ বোর্ন অ্যান্ড ব্রেড ইন মাই হোমটাউন, ইন মাই হোমটাউন। তারপর আপনি হোমটাউনটা কোথায়? আ লং ওয়ে, a long way from the capital, from the capital। আপনি এভাবে বলে ফেলতে পারেন, I was born and bred in my hometown a long way from the capital। তারপরে আপনি চাইলে আরো ব্যাখ্যা দিতে পারেন, it's totally up to you, but in the very first part of the speaking test you don't need to what should I say, you don't need to actually exceeded the sentences 3 or 4। আমি বলবো যে 2টা বা 3টা সেন্টেন্সের মধ্যে আনসারটা শেষ করে দেন, and you are going to have actually 20 to 25 seconds for answering about one question, so bear that in mind। তারপরের কথাটা কি? What did you play when you were a child? What did you play when you were a child? What games did you play? What games did you play when you were a child? আচ্ছা, আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার পূর্বে আমি একটা স্লাইডে চলে যাচ্ছি, সেখানে আরো কিছু ভোকাবুলারি আপনাদের জন্য আমি রেখেছি। সেই ভোকাবুলারি গুলো একটু দেখার চেষ্টা করি যে আপনাদের জন্য আসলে পরবর্তী ভোকাবুলারি গুলো কি আছে। সো দেখেন, when you are talking about your childhood you have got to use all these vocabs। আমি যেটা বললাম তার বাইরে গিয়ে আপনি কি বলতে পারেন চাইল্ড রিলেটেড ভোকাবুলারির ক্ষেত্রে? আপনি বলতে পারেন, ওকে, সো প্লেগ্রাউন্ড কথাটা আপনার ইয়েতে চলে আসতে পারে। সো আমাদের সেকেন্ড কোশ্চেনে হয়তো আমরা প্লেগ্রাউন্ড শব্দটা ব্যবহার করতে পারি, অথবা টয়েস কথাটা আসে আপনি যখন চাইল্ডহুড নিয়ে কথা বলছেন। গেমস, গেমস শব্দটা চলে আসতে পারে। ইমাজিনেশন ইটসেলফ, দিস ওয়ার্ড ক্যান অ্যাকচুয়ালি কাম ইনটু ইওর আনসার। অথবা ফ্যামিলি কথাটা আসবে, ফ্রেন্ডস কথাটা আসবে, এই চাইল্ডহুড রিলেটেড ভোকাবুলারি। এবং নেইবারহুড, সো ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু প্লে ইন ভেরি গুড নেইবারহুড, ইন আ ভেরি গুড নেইবারহুড। আমি খুব ভালো একটা নেইবারহুড। আর নেইবারের মধ্যে পার্থক্য তো বোঝেন। নেইবারহুড মানে হচ্ছে আপনি যে জায়গায় বেড়ে উঠেছেন তার মানে তার আশেপাশের জায়গাগুলো, আর নেইবার মানে প্রতিবেশী, আর নেইবারহুড মানে প্রতিবেশ, অর্থাৎ যে জায়গায় প্রতিবেশীরা থাকে, অর্থাৎ আপনারা সবাই মিলে যে আশেপাশের জায়গা আছে সেটাকে আপনি বলছেন নেইবারহুড। ওকে, সো আমাকে কি এই মুহূর্তে কেউ দেখছেন? ইজ এনিবডি দেয়ার? আমি একটু জাস্ট দেখে আসি কেউ আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন কিনা। কেউ কি যুক্ত আছে আমাকে এই মুহূর্তে, কে দেখছে? ওকে, সো যারা দেখছেন এবং পরবর্তী দেখবেন তাদের জন্য শুভকামনা, এবং আমি বলবো যে প্লিজ স্টে উইথ আস এন্ড ওয়াচ দিস লাইভ।
and take notes when you are watching. Okay, so দেখেন চাইল্ডহুড ভোকাবুলারি আরো কিছু আছে আমাদের জন্য। এখন আমরা যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে কিছু ইমোশনস রিলেটেড ভোকাবুলারি আসতে পারে, যেমন জয়ফুল শব্দটা আসতে পারে, কেয়ার ফ্রি শব্দটা আসতে পারে, ইনোসেন্ট শব্দটা আসতে পারে, এক্সাইটেড কথাটা আসতে পারে, কিউরিয়াস শব্দটা আসতে পারে, অ্যাডভেঞ্চারাস কথাটা আসতে পারে। সো আপনি বলতে পারেন যে হোয়াট কাইন্ড অফ চাইল্ড ইউ ওয়্যার ওয়েন ইউ what kind of child you were, তাহলে আপনি বলতে পারেন যে in my childhood I was sorry in my childhood I was adventurous, in my childhood I was adventurous. ওকে, অথবা আপনি যেই পয়েন্টে এখানে আরো গুরুত্বপূর্ণ বলে ফেলতে পারেন যে I had a lot of curiosity, I I had a lot of curiosity about everything in my childhood. অথবা আপনি বলতে পারেন যে in my childhood I was a bit curious, I was a bit curious. অথবা my childhood was joyful, আপনি এরকম কথা বলতে পারেন। পরবর্তী প্রথম যে দুইটা ভোকাবুলারি আমাদের জন্য আছে যে my জয়ফুল এবং কেয়ার ফ্রি, তখন আপনি একটা সেন্টেন্স এরকম বলে ফেলতে পারেন যে my childhood was joyful because I was carefree then, I was carefree then. অথবা দেখেন পরবর্তী আমি যদি অ্যাক্টিভিটি নিয়ে কথা বলি এখানে, তাহলে অ্যাক্টিভিটি গুলা কি কি হতে পারে। তো দেখেন আমাদের অ্যাক্টিভিটিস কি কি হতে পারে। ছোটবেলায় আমরা কি করতাম, ওই যে একটু লুকোচুরি খেলতাম, তখন আমরা বলতে পারি যে প্লেইং হাইড অ্যান্ড সিক বা প্লে হাইড অ্যান্ড সিক, এই ভোকাবুলারিটা আপনি ব্যবহার করবেন আপনার চাইল্ডহুড রিলেটেড কথাবার্তা বলার ক্ষেত্রে। অবশ্যই এটাকে ফোকাস করার চেষ্টা করেন যে প্লে হাইড অ্যান্ড সিক। তাহলে আপনি বলবেন যে when I was a child, when I was a child, I used to play a lot of games. I used to play a lot of games, but I was fond of playing hide and seek. এবার দেখেন ছোটবেলা নিয়ে যখনই কথা বলছেন, এই সেন্টেন্স স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট যে সাবজেক্ট প্লাস ইউজড টু, সাবজেক্ট প্লাস ইউজড টু প্লাস তারপরে আপনি ভার্বের বেস ফর্মটা ব্যবহার করবেন, ভার্বের বেস ফর্ম তার মানে কি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে অতীতে আপনি কোনো কিছু নিয়মিত করতেন, অতীতের নিয়মিত যদি কোনো কিছু করে থাকেন, নিয়মিত ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে আপনি এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারেন যে সাবজেক্ট ইউজ টু ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু প্লে আ লট অফ গেমস, however among them I was fond of playing hide and seek, I was playing hide and seek। তাহলে আমি এই সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করতে পারছি। and make sure whenever you are speaking in your speaking test এবং সেইখানে যদি আপনার টপিক ছোটবেলা রিলেটেড কিছু হয়, তাহলে প্লেইং হাইড অ্যান্ড সিক এই ধরনের কথা তো বলবেন, কিন্তু আমার যেই সাজেশনটা থাকবে যে আপনার কথায় যেন এই সেন্টেন্স স্ট্রাকচারটা অবশ্যই সেখানে আসে, আপনার কথায় যেন অবশ্যই এই সেন্টেন্স স্ট্রাকচারটা সব এখানে অবশ্যই অবশ্যই যেন আসে। ওকে, সো ইজ এনিবডি ওয়াচিং মি রাইট নাও? ওকে, তো আমি আজকে একটু লেট করেছি, আমাদের লাইভটা শুরু করতে আমাদের প্রবলেম হয়েছিল, কিছু টেকনিক্যাল প্রবলেম, এন্ড দ্যাটস ওয়াই উই আর আ বিট লেট। আমি বলবো না আসলে অল্প না, অনেকখানি সময় লেট করেছি, আমরা 15 মিনিট লেটে শুরু করেছি। এবং আমাদেরকে এই মুহূর্তে কে কে দেখছেন? ওকে, এই মুহূর্তে মাহমুদ রিমন উনি কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং ওসামা আমাদেরকে কমেন্ট করেছে ইটস ভেরি ভিডিও রিয়েলি হেল্পফুল ফর মি। থ্যাংক ইউ ওসামা, থ্যাংকস ফর বিং উইথ আস। ওকে ওকে, সো যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন তাদেরকে বলবো প্লিজ শেয়ার আওয়ার ভিডিও, আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন যাতে করে আমরা আপনাদের সাহায্য নিয়ে অন্যদের কাছে পৌঁছাতে পারি। সো দ্যাটস মাচ মোর ইম্পর্টেন্ট, এই পৌঁছানোর ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের লাইভটা আপনাদের সবার মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দিতে পারি, দেন উই আর সাকসেসফুল। সো হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট, যখন আপনি চাইল্ডহুড নিয়ে কথা বলছেন তখন আপনার কথাবার্তায় যেন এই সেন্টেন্স স্ট্রাকচারটা অবশ্যই থাকে। তো সেন্টেন্স স্ট্রাকচারটা কি, যে অতীতের কোনো কিছু নিয়ে কথা বলছেন তখন আপনি বলবেন সাবজেক্ট ইউজড টু, দেন ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমার কথা হতে পারে এমন যে আমি ছোটবেলায় সাইকেল চালাতে পছন্দ করতাম, বা আমি সাইকেল চালাতাম, সাইকেল চালাতাম। তাহলে আপনি বলতেন এভাবে বলতে পারি যে ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু রাইড আ বাইক, আই ইউজ টু রাইড আ বাইক। অথবা ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু বিল্ড স্যান্ড ক্যাসেলস, ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু বিল্ড স্যান্ড ক্যাসেলস। তবে যে মাটি দিয়ে বা বালি দিয়ে আমরা যে ক্যাসেল তৈরি করি, ঘর বানাই, সেটার জন্য আমরা এই সুন্দর ইংলিশটা ব্যবহার করতে পারি। ওকে, অথবা আমি কি করতাম যে যারা একটু দুরন্ত ছিল,
চিয়ারফুল যে বাচ্চারা ছিল তারা কি বলতে পারে যে আই ওয়াজ আ চিয়ারফুল চাইল্ড অ্যান্ড আই ইউজ টু ক্লাইম্ব ট্রিজ, আই ইউজ টু ক্লাইম্ব ট্রিজ উইথ মাই ফ্রেন্ডস, আই ইউজ টু ক্লাইম্ব ট্রিজ উইথ মাই ফ্রেন্ডস। সো দিস আর দ্য কাইন্ড অফ ভোকাবুলারি যেটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সো আর কি কেউ আছেন আমাদের এখানে? সো দেখেন, আমি যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন, আমরা অনেক কিছু জানি, আমাদের জানার কোনো ঘাটতি নাই, কিন্তু আমাদের যখন সেই জানার রিসোর্স গুলা ব্যবহার করতে হচ্ছে, উই আর অ্যাকচুয়ালি গেটিং স্টাক। সো হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস? দ্য রিজন বিহাইন্ড দিস ইজ উই আর নট ইনটু প্র্যাকটিস। আমরা প্র্যাকটিস করি না, এবং আমরা আসলে যখনই ইংলিশে কথা বলার ব্যাপারটা আমাদের সামনে চলে আসে তখন আমরা বেশ লজ্জা পাই। আমি বলবো যে আমাদের যে বিষয়টা হয় যে আমরা একটু হেজিটেট ফিল করি, এবং এই সকল কারণে আমাদের স্পিকিংটা ইমপ্রুভ হয় না। সো আমি বলবো যে স্পিকিং ইমপ্রুভ করার জন্য আপনি যা জানেন সেটা নিয়ে এগিয়ে আসেন, এবং টেক হেল্প ফ্রম আওয়ার লাইভ সেশনস অ্যাজ ওয়েল। ওকে, সো এই মুহূর্তে আর কি কেউ আমাদেরকে জয়েন করেছেন? ওকে, কাজল রেখা ম্যাম উনি জয়েন করেছেন, উনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। সো হোপ ইউ আর ওয়াচিং, ইউ আর উইথ আস, I think. Okay, so let's continue the session. সো যা বলছিলাম, সো আপনি যখনই এই যে ছোটবেলা নিয়ে কথা বলছেন, এই ধরনের ভোকাবুলারি গুলো আপনি ব্যবহার করতে অবশ্যই পারছেন। এরপর যে বিষয়টা আমরা আসছিলাম যে আমাদের কিছু কোয়েশ্চেন ছিল। সো কোয়েশ্চেন গুলা কি কি আমরা একটু দেখে ফেলি। সো দেখেন, আমি এটাকে একটু ক্লিন করে নেই আপনাদের জন্য যাতে আপনারা দেখতে পারেন। সো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন, আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা নিয়ে কথা বলেছি। সেকেন্ড কোয়েশ্চেন যে হোয়াট games did you play when you were a child? What games did you play when you were a child? আপনি যখন বাচ্চা ছিলেন তখন আপনি কি ধরনের খেলাধুলা করতেন? আচ্ছা, এবার দেখেন, আমি বলবো যে আপনি ইউ ক্যান ডিরেক্টলি গো টু দ্য আনসার, অর ইউ ক্যান স্টিল সাম টাইম অ্যান্ড ইউ ক্যান শো ইউর ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি। কিভাবে? যখন আপনি ছোটবেলা নিয়ে কথা বলছেন বা অতীত নিয়ে কথা বলছেন, তখন আপনি এই ধরনের একটা এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন যে ইফ মাই মেমোরি সার্ভস মি কারেক্টলি, ইফ মাই মেমোরি সার্ভস মি কারেক্ট। সো এইরকম কথা বলা যেতে পারে, ইফ মাই মেমোরি সার্ভস মি কারেক্ট, মানে আমার স্মৃতি যদি ঠিকঠাক কাজ করে থাকে, এরকম একটা এক্সপ্রেশন। অথবা আপনি বলতে পারেন যে if I take a stroll down memory lane, if I take a stroll down memory lane, মানে এটার এক্সাক্ট বাংলা কি বলা যাবে আমি জানি না, বাট আমার কাছে যেটা মনে হয় যে আপনারা যেটা করতে পারেন, যখনই অতীত নিয়ে কোনো কথা বলবেন তখন আপনি এভাবে কথাটা শুরু করতে পারেন যে ইফ আই টেক আ স্ট্রোল ডাউন মেমরি লেন, দেন আপনি আপনার তথ্যটা দিয়ে দিলেন। অথবা ইফ মাই মেমরি সার্ভস মি কারেক্ট, দেন আপনি আপনার তথ্যটা দিয়ে ফেলবেন। সো আপনি যেটা করবেন, সরাসরি আনসার দেবেন তো অবশ্যই, বাট আনসার দেওয়ার ক্ষেত্রে কিছু লজিক্যাল এক্সপ্রেশন, কিছু লজিক্যাল ভোকাবুলারি যেটা আপনার আনসারটাকে আরো সুন্দর করে ফেলতে পারে, সেটা ব্যবহার করেন। তাহলে আমরা যে কথাটা শিখলাম যে আমি যখন গেমস নিয়ে কথা বলছি তাহলে আমরা কি কি দেখলাম? প্লেইং হাইড অ্যান্ড সিক, বিল্ডিং স্যান্ড ক্যাসেল, ক্লাইম্বিং ট্রিজ, দিস আর দ্য থিংস দ্যাট আই ইউজ টু ডু ইন মাই চাইল্ডহুড। সো এগুলো আমাদের কাছে এক ধরনের গেম। তাহলে আমি যদি এই কোশ্চেনের আনসারটা করতে চাই যে হোয়াট গেমস ডিড ইউ প্লে ওয়েন ইউ আর আ চাইল্ড, তখন আপনি এভাবে শুরু করতে পারেন যে well, if I take a stroll down memory lane in my childhood, I used to, so আমি এই স্ট্রাকচারটা ব্যবহার করছি, I used to play various types of games বা various types of outdoor games। আপনি আরেকটু জোর করে দেন, various types of outdoor games such as building castles, playing hide and seek with my friends, climbing trees, and so on, so on। এখানে আমি আরো একটু কথা আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের কথা বলতে গেলে কিছু ফিলারের প্রয়োজন হয়, যে আমরা সব সময় এক্সাক্ট তথ্য দিতে পারি না কোনো কোনো ক্ষেত্রে। সো ওই সকল ক্ষেত্রে যেখানে আমি এক্সাক্ট তথ্য দিতে পারছি না, সেখানে আমি কি করতে পারি, কিছু ল্যাঙ্গুয়েজের সাহায্য নিতে পারি। যেমন এইটা ছিল আমাদের শুরুতেই,
আবার গিয়ে আমি দেখেন কয়েকটা খেলার নাম বললাম, তারপরে আমার বলতে ইচ্ছা করছে ইত্যাদি। আমার কি বলতে ইচ্ছা করছে? ইত্যাদি। এই কথাটা আমরা কিন্তু প্রচুর ব্যবহার করি, ইত্যাদি। এটা হানিফ সংকেতের ইত্যাদি না। সো তখন আমরা নর্মালি কি বলি? এটসেট্রা, এটসেট্রা বলি, ইটিসি যেটা আমরা বলি। অথবা এর চেয়ে আপনি ভালো অপশন ব্যবহার করতে পারেন, অ্যান্ড সো অন। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, অ্যান্ড সো অন, এটসেট্রা বলতে পারেন, অ্যান্ড সো অন বলতে পারেন, অথবা বলতে পারেন অ্যান্ড সো ফোর্থ, অ্যান্ড সো ফোর্থ। আমি বলবো যারা এই মুহূর্তে আমাদের লাইভটা দেখছেন, তারা অবশ্যই একটা নোট কাছে রাখবেন এবং নোট নেবেন এইগুলার। সো এটসেট্রার পরিবর্তে আপনি বলছেন অ্যান্ড সো অন, অ্যান্ড সো ফোর্থ, অথবা আপনি কি বলতে পারেন অ্যান্ড দা লাইক, অ্যান্ড দা লাইক মানে ইত্যাদি, অ্যান্ড দা লাইক। আর কি বলা যেতে পারে? অ্যান্ড স্টাফ। সো আজকে আমরা 4টা শিখলাম এটসেট্রার পরিবর্তে, আরো শেখাবো ইনশাল্লাহ। আমাদের লাইভ গুলোর সাথে থাকুন, আমরা আরো শেখাবো। সো ইত্যাদি কথাটা বলার সময় এটসেট্রা আপনি বলছেন, এর বাইরে গিয়ে আপনি বলেন অ্যান্ড সো অন, অ্যান্ড সো ফোর্থ, অ্যান্ড দ্য লাইক, অ্যান্ড স্টাফ। তবে অ্যান্ড স্টাফ একটা তথ্য দেওয়ার পরে অ্যান্ড স্টাফ ব্যবহার করা উচিত। আপনি বলতে পারেন যে আই লাইক ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস such as apple and stuff, such as apple and stuff। তার মানে একটা বলার পরে and stuff বলতে হয়, বাকিগুলো হচ্ছে অনেকগুলো বলার পরে বলা যেতে পারে। and stuffটা স্পেশালি এইভাবে ব্যবহার করে, নেটিভরা নরমালি ব্যবহার করে। সো আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের আনসারটা আমরা মোটামুটি আপনাদের হয়তো বোঝাতে পেরেছি। দেন পরের কথাটা কি ছিল? ডু ইউ থিঙ্ক চাইল্ডহুড ইজ দ্য হ্যাপিয়েস্ট টাইম অফ লাইফ? ডু ইউ থিঙ্ক চাইল্ডহুড ইজ দ্য হ্যাপিয়েস্ট টাইম অফ লাইফ? যদি এরকম কোয়েশ্চেন হয়, আপনি কি বলতে পারেন? যে এটা হ্যাপিয়েস্ট ছিল কি? আপনি বলতে পারেন যে এটা হ্যাপিয়েস্ট ছিল কারণ কি ছিল? কারণ ইউ ওয়ার কেয়ার ফ্রি দেন, ইউ আর কেয়ার ফ্রি দেন। আপনি বলতে পারেন যে মাই চাইল্ডহুড ওয়াজ, my childhood was joyful because I was carefree then. I was like a free bird. I was like a free bird. Okay, so this is a very good expression. আপনি এটা ব্যবহার করতে পারেন যে আপনি বলতে পারেন যে I, so not I, it is not I was, I was like a free bird. I was like a free bird. মানে আমি একটা মুক্ত পাখির মতো ছিলাম। সো আমার আনসারটা কি হচ্ছে? ডু ইউ থিঙ্ক চাইল্ডহুড ইজ দ্য হ্যাপিয়েস্ট টাইম অফ লাইফ? এখন আমি এইখানে আমার মতামতটা দিব। আমার মতামত দেওয়ার ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ, যে আমি মতামতটা কিভাবে দিচ্ছি, আমি প্রপার ইংলিশটা জানি কিনা মতামত দেওয়ার ক্ষেত্রে। সো আপনি কি বলতে পারেন? আই থিঙ্ক বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে ফ্রম মাই স্ট্যান্ড পয়েন্ট, ফ্রম মাই স্ট্যান্ড পয়েন্ট, অথবা বলতে পারেন as far as I'm concerned, as far as I'm concerned, as far as I'm concerned। তাহলে আমি আনসারটা করব কিভাবে? যে ডু ইউ থিঙ্ক চাইল্ডহুড ইজ দ্য হ্যাপিয়েস্ট টাইম অফ লাইফ? আপনি বললেন যে from my standpoint, চাইল্ডহুড ইজ দ্য হ্যাপিয়েস্ট টাইম অফ লাইফ। এখন এই ক্ষেত্রে আমি যেটা করলাম, আমার কাছে মনে হচ্ছে যে এইখানে আমি সরাসরি কপি করে ফেলেছি, যেটা কোনো ভালো অ্যাপ্রোচ না। আপনি কি করবেন? এটাকে কপি না করে আপনি এটাকে প্যারাফ্রেজ করবেন, কারণ প্যারাফ্রেজ না করলে আপনার আনসারটা এক্সামিনারের পছন্দ হবে না এবং আপনি ভালো স্কোর করতে পারবেন না। তাহলে আপনি এটাকে চেঞ্জ করে কি বলবেন? চাইল্ডহুড ইজ দ্য হ্যাপিয়েস্ট টাইম অফ লাইফ। তাহলে আপনি এই কথাটাকে কি বলবেন? তাহলে আপনি বলতে পারেন যে চাইল্ডহুড ইজ দ্য মোস্ট জয়াস period of one's life। তাহলে from my standpoint, childhood is the most joyous period of one's life। এবার আপনি কারণটা বলেন। দেখেন আমরা লাস্ট যে লাইভটা নিয়েছিলাম, ফার্স্ট ডে আমাদের যেটা ছিল, সেখানে আমরা বলছিলাম কারণ কথাটা কিভাবে বলতে হয়। বিকজ বলতে পারেন আপনি, অথবা বলতে পারেন দিস ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট, অথবা বলতে পারেন আই এম সেইং দিস অন দ্য গ্রাউন্ডস দ্যাট। আরো অনেক কিছু আছে, বাট যারা এই মুহূর্তে আমাদেরকে লাইভে দেখছেন, তারা আসলে কি ভাবছেন তাদের কাছ থেকে আমি একটু শুনতে চাই। ইজ এনিবডি দেয়ার? কেউ কি আমাকে এই মুহূর্তে দেখছেন? সো যারা আমাদেরকে দেখছেন, একটু প্লিজ আমাদেরকে জানান যে কে কোথা থেকে দেখছেন। দ্যাট উড অ্যাকচুয়ালি হেল্প রিচ আওয়ার লাইভ সেশন টু মোর ভিউয়ার্স। ওকে,
সো আমি যেটা বলছিলাম যে আমরা গত ক্লাসে কারণ কথাটা বলার জন্য বেশ কিছু এক্সপ্রেশন শেয়ার করেছিলাম, আমি আবার সেটা আপনাদের জন্য একটু রিপিটও করব। বাট একই সাথে বলবো যারা এই মুহূর্তে আমাদের এই লাইভটা আজকে থেকে শুরু করেছেন তারা আমাদের ফার্স্ট লাইভটা দেখে আসুন, ওখানে উল্লেখ করা আছে লাইভ অপশনে গিয়ে। সেখানে আমরা বলেছিলাম যে আই এম সেইং দিস অন দ্য গ্রাউন্ডস দ্যাট, বিকজ এর পরিবর্তে আই অ্যাম সেইং দিস অন দ্য গ্রাউন্ডস দ্যাট, অথবা আপনি বলতে পারেন দিস ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট, দিস ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট, অথবা আপনি বলতে পারেন যে হোয়াট শুড আই সে, দ্য রিজনিং ইজ দ্যাট। সো দিস আর দ্য থিংস। তাহলে আপনি এবার বলেন যে আমাদের আনসারটাতে চলে যাই যে ফ্রম মাই স্ট্যান্ড পয়েন্ট childhood is the most joyous period of one's life. This is because of the fact that during those days people or individuals are actually carefree. They can do whatever they wish, but I think they are actually like free birds. So এইভাবে আপনি বলতে পারেন। So as a result I would say childhood is the most happiest time, sorry, childhood is the happiest time of life. এইভাবে আপনি আনসারটা করতে পারেন। সো আরো গুছিয়ে সুন্দর করে কথা বলেন, বাট আমি বলবো যে আমি যেটা করার চেষ্টা করছি কনসিয়াসলি, সেটা হচ্ছে আমি আনসারে যা যা শেখানোর চেষ্টা করছি সেটা আপনাদেরকে শেয়ার করতে পারছি কিনা। ওকে, সো আমিও বলবো যে আপনারা যখন এই লাইভটা দেখছেন আমার সাথে আপনারাও ট্রাই করেন এই এক্সপ্রেশন গুলো ব্যবহার করে আনসার করার। দেন আমাদের পরের কোশ্চেন যে হোয়াট ইজ ইউর আর্লিয়েস্ট চাইল্ডহুড মেমোরি। সো আপনার আর্লিয়েস্ট চাইল্ডহুড মেমোরি কি? তাহলে আমি যখন আবার ওই যে মেমোরি নিয়ে কথা বলা হচ্ছে তখন মেমোরি নিয়ে কথা বলতে গেলে আপনি কি করতে পারেন, আপনি এই ধরনের এক্সপ্রেশন গুলো আবার ব্যবহার করতে পারেন। কোন ধরনের? ইফ মাই মেমোরি সার্ভস মি কারেক্ট, অথবা আপনি বলতে পারেন যে ইফ আই টেক আ স্ট্রোল ডাউন মেমোরি লেন। ওকে, এই ধরনের কথাবার্তা আপনি বলতে পারেন। বা এই কথা হোয়াট ইজ ইউর আর্লিয়েস্ট চাইল্ডহুড মেমোরি, তখন আপনি কিন্তু বলতে পারেন যে when it comes to talking about my childhood, when it comes to talking about my childhood, I feel reminiscent, I feel reminiscent। এই কথাটা যে আমি একটু যে আমরা যেটা বলি যে স্মৃতি কাতর হয়ে পড়া, রেমিনিসেন্ট, বা আই ফিল নস্টালজিক, আই ফিল নস্টালজিক। সো রেমিনিসেন্ট কথাটা বলতে পারেন। সো আপনি তখন বলছেন যে মাই আর্লিয়েস্ট চাইল্ডহুড মেমোরি অ্যাকচুয়ালি রিলেটস টু দ্য primary school life, because in those days I had some exposure with people out of my family and it was a experience out of this world, মানে অসাধারণ অভিজ্ঞতা ছিল। সো আপনি এইভাবে আনসার গুলা বলছেন, বাট দ্য থিং ইজ আপনি যে কাজটা করবেন এখানে সেটা হচ্ছে আপনার এই এক্সপ্রেশন গুলা থেকে আবার একটা নিয়ে নেবেন এবং আপনি যেটা করবেন এখানে কথা বলার ক্ষেত্রে আবার পাস্ট টেন্স ব্যবহার করছেন কিনা সেটা মাথায় রাখবেন। এই জিনিসটা যদিও খুবই সামান্য, বাট আমি এটা বারবার বলার চেষ্টা করছি যে আমরা যখন পাস্ট নিয়ে কথা বলছি, পাস্ট নিয়ে কথা বলার জন্য যেন আমাদের কথায় পাস্ট টেন্সের ব্যবহারটা আমরা নিশ্চিত করতে পারি। আমি যখন আইএলটিএস স্পিকিং টেস্ট নেই, দেখা যায় যে আমি একটা স্টুডেন্টকে পাস্ট নিয়ে কোনো কোয়েশ্চেন করছি কিন্তু স্টুডেন্টটা আনসার দিচ্ছে প্রেজেন্টে, হুইচ ইজ হুইচ ইজ শকিং। এবং এইভাবে যদি কেউ আনসার করে, এবং আমি জানি না এটা কেন হয়, বাট আমার কাছে মনে হয় যে ইটস আউট অফ কনসিয়াসনেস, মানুষ একটু নার্ভাস থাকে এবং সে কি বলছে বুঝতে পারে না, এন্ড হুইচ ইজ ওয়াই দে অ্যাকচুয়ালি মেস আপ। সো এই মেস আপ যেন না হয়, তাহলে বাসায় প্র্যাকটিস করার সময় আপনি টেন্স ধরে ধরে আনসার গুলা করেন, যে আনসার গুলা যেন প্রপার টেন্সে হয়, এইটা যেন ভুল না হয়। ওকে, সো দিস ওয়াজ আওয়ার very first part and we'll be moving on to the second part, অর্থাৎ আমরা কিউ কার্ড সেকশনে চলে যাব এবং কিউ কার্ডে আমরা দেখি কি ধরনের টপিক আছে। সো দেখেন আমাদের টপিকটা কি, ডিসক্রাইব আ মেমোরেবল চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, ডিসক্রাইব আ মেমোরেবল চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, আপনি একটা চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, মেমোরেবল চাইল্ডহুড এক্সপিরিয়েন্স শেয়ার করুন। এখন যেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হচ্ছে যে আমি কথা বলছি কি নিয়ে, আমি কথা বলছি হচ্ছে একটা চাইল্ডহুড এক্সপিরিয়েন্স এবং সেটা হচ্ছে মেমোরেবল, বি ইট ফর আ গুড রিজন অর আ ব্যাড রিজন, যা কিছু হতে পারে। এখন মেমোরেবল তো যে কোনো কারণেই হতে পারে, ভালো খারাপ দুইটা মিলেই হতে পারে, বাট ইউ হ্যাভ টু পিক ওয়ান ভেরি কুইকলি। সো আপনি পার্ট 2 তে, এটা একটা টাস্ক কার্ড, এই টাস্ক কার্ডে যেটা হবে আপনি প্রথমত 1 মিনিট একটা প্রিপারেশন টাইম পাবেন। সো 1 মিনিট প্রিপারেশন আপনার এখানে থাকবে। আপনি এই 1 মিনিটে কিছু আইডিয়া জেনারেট করবেন, দেন উইল হ্যাভ টু টক 2 মিনিট। সো 2 মিনিট স্পিচ দিতে হবে।
পার্ট 2 তে গিয়ে। যারা নতুন দেখছেন আমাদের লাইভটা তাদের জন্য আমি আবার শেয়ার করে দিচ্ছি। সো টাস্ক কার্ড, দিস ইজ কল্ড টাস্ক কার্ড অর কিউ কার্ড। সো এখানে আপনি 1 মিনিট প্রিপারেশন নিতে পারবেন, এন্ড ইউ হ্যাভ টু টক 2 minutes at a stretch or at length 2 মিনিট কথা বলতে হবে। সো লুক এট দিস কোয়েশ্চেনে কি বলা হচ্ছে, ডিসক্রাইব আ মেমোরেবল চাইল্ডহুড experience. Then আমাদের 4টা বুলেট পয়েন্ট আছে, and each and every task card will contain 4 bullet points. প্রথম বুলেট পয়েন্টটা কি, what the experience was. So it is plain and simple যে আপনার কোন এক্সপেরিয়েন্স আপনি কথা বলতে চান, কোন Okay, I was disconnected due to network issue. I think I'm back again. Okay. Okay, so this was our slide. Okay, now, so আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে মেমোরেবল চাইল্ডহুড এক্সপিরিয়েন্স। সো আমাদের ফার্স্ট পয়েন্টটা কি, যে হোয়াট দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ, এক্সপিরিয়েন্সটা কি ছিল। সো আমি সেটা নিয়ে আপনাদের ব্যাখ্যা দিলাম, এজ এন ওয়েন ইট হ্যাপেন্ড। সো আপনি বললেন যে ইট ইট হ্যাপেন্ড ইন মাই প্রাইমারি স্কুল, বা আপনি এরকম একটা সেন্টেন্স ব্যবহার করতে পারেন যে অতীত নিয়ে যখন কোনো কথা বলবেন, যে কখন কোনো কিছু ঘটেছিল এটা নিয়ে যখন কথা বলছেন, তখন আপনি এই ধরনের একটা সেন্টেন্স ব্যবহার করতে পারেন যে ইট ডেটস ব্যাক টু, ইট ডেটস ব্যাক টু, তারপর আপনি সালটা বলে দেবেন যে ইট ডেটস ব্যাক টু এত সাল। আচ্ছা, আপনি ধরেন আপনার সাথে 2010 সালে একটা ঘটনা ঘটেছিল, তখন আপনি বললেন যে ইট ডেটস ব্যাক টু 2010, ইট ডেটস ব্যাক টু 2010। সো এটা 2010 সালে ঘটেছিল। এরকম একটা সেন্টেন্স, মানে আজকে দেখেন এই লাইফটা থেকে আপনি যেটা শিখে যেতে পারছেন সেটা হচ্ছে যে অতীতে কোনো কিছু কখন ঘটেছিল, তখন আপনি যদি বলতে চান যে ইট হ্যাপেন্ড ইন এত সাল, এটা না বলে আপনি বলবেন ইট ডেটস ব্যাক টু দা ইয়ার, ইট ডেটস ব্যাক টু দা ইয়ার। অথবা আচ্ছা, পরের কোয়েশ্চেনটা কি ছিল, হু ওয়াজ ইনভলভ, যে এই মেমোরেবল যে চাইল্ডহুড মেমোরি আছে সেখানে, বা এক্সপিরিয়েন্স আছে সেখানে কে কে ইনভলভ ছিল। আপনি বলতে পারেন যে আপনার ফ্রেন্ড ফ্রেন্ড কথাটা বলতে পারেন, অথবা বলতে পারেন পিয়ার্স, ফ্রেন্ড বলতে পারেন, পিয়ার্স বলতে পারেন। ফ্রেন্ডের পরিবর্তে আপনি বলতে পারেন যে ইউর চামস, চামস বলা যায়। এটার একটা সুন্দর ইংলিশ আছে, বিজি, BESSIE, বিজি, ইফ আই এম নট মিস্টেকেন, বানানটা ভুল হতে পারে, বিজি। ওকে, বিসি, নট বিজি, বিসি। ওকে, সো কে ছিল, আপনি বলছেন যে এটা যদি ফ্রেন্ড নিয়ে কথা বলছেন তাহলে ফ্রেন্ড বা পিয়ার্স অথবা চার্মস ফ্রেন্ডের পরিবর্তে, অথবা বিসি, এইটা বলা যেতে পারে। এন্ড এক্সপ্লেইন হোয়াই ইট ওয়াজ মেমোরেবল, আপনি কেন এটা মেমোরেবল সেখানে কথাটা বলেন যে কেন মেমোরেবল ছিল। এবার দেখেন একটা ট্রিক শিখিয়ে দিই আপনাদেরকে, যখনই ওয়াই জাতীয় কোয়েশ্চেন থাকবে আনসার দেওয়ার ক্ষেত্রে আপনি বলবেন দেয়ার আর আ নাম্বার অফ, ওয়াই থাকলেও আপনি
এই নাম্বার অফ বা ম্যানি কথাটা বলার চেষ্টা করবেন, নাম্বার অফ বা ম্যানি। সো আপনি বলতে পারেন দেয়ার আর ম্যানি রিজনস ওয়াই, দেয়ার আর ম্যানি রিজনস ওয়াই ইট ওয়াজ মেমোরেবল বা ইট ইজ মেমোরেবল, দেয়ার আর ম্যানি রিজনস ওয়াই ইট ইজ মেমোরেবল। এবার ম্যানি কথাটা দেখেন সবাই বলবে, এবার আপনি ম্যানি কথাটাকে চেঞ্জ করে কি বলতে পারেন, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে আপনি বলতে পারেন যে আ myriad, MYRIAD, myriad of reasons, a myriad of reasons, ম্যানির পরিবর্তে বলা যায়। অথবা বলতে পারেন আ ওয়ার্ল্ড অফ, আ ওয়ার্ল্ড অফ। সো দেখেন আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের লাইফ থেকে আপনি যাতে ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি ডেভেলপ করতে পারেন। ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি ইজ নট লাইক যে আমি শুধু কিছু পার্টিকুলার ভোকাবুলারি নিয়ে কথা বলছি, আমি চেষ্টা করছি পুরো সেন্টেন্স স্ট্রাকচার গুলা কিভাবে সাজানো দরকার বা কি ধরনের সেন্টেন্স আসা উচিত সেটা নিয়ে কথা বলা। সো এই লাইভটা যারা দেখছেন আমি বলবো তারা লাকি, এবং যারা দেখতে পাচ্ছেন না তাদের জন্য বলবো যে ইউ আর মিসিং সামথিং স্পেশাল। ওকে, সো যারা এই জন্য এই মুহূর্তে যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদের বলবো যখনই দেখছেন লাইভটা একটু শেয়ার করে দেন ওনাদের সাথে, সো দ্যাট আদার্স ক্যান অ্যাকচুয়ালি বেনিফিট। সো আমি কথাটা বলে ফেললাম, দেন আমার এইটা পরবর্তীতে আমি একটা আনসারে যদি চলে যাই তাহলে আনসারটা কেমন হতে পারে তার একটা নমুনা আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখেন আমরা গত ক্লাসেও বলেছিলাম যে যখনই আপনি একটা পার্ট টু কিউ কার্ড নিয়ে কথা বলছেন তখন আপনার আনসারটা যেন কয়েকটা পার্টে বিভক্ত থাকে, এবং আপনি সেইটা কি করবেন আগে থেকেই ডিসাইড করে ফেলবেন। এবং আগে থেকে বলতে যে আপনি যখন বাসায় প্র্যাকটিস করছেন, বাসায় প্র্যাকটিসের সময় যেন এই কথা মাথায় থাকে আপনার। প্রথম কাজ হবে কি, প্রথম কাজ হবে যে আপনি একটা ইন্ট্রোডাকশন দেন, give an introduction to your answer. Give an introduction to your answer. And giving an introduction actually helps you organize it in a nice way. And it helps to actually maintain coherence and cohesion, যেটা আপনার স্পিকিং স্কোর করার জন্য খুব ইম্পর্টেন্ট। কোহেরেন্স এন্ড আপনার আনসার যদি কোহেরেন্ট না হয় দেন আপনি কিন্তু ভালো স্কোর করতে পারবেন না। সো কোহেরেন্স মেনটেন করার জন্য আপনার একটা ইন্ট্রোডাকশনটা জরুরি। দেন আপনি ডিটেলস গুলা বলেন। ডিটেলস কেন, যে আপনার যে মাঝখানে আরো দুইটা কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন গুলোর আনসার আপনি দিয়ে ফেলেন। এবার আনসার দেওয়ার ক্ষেত্রে আপনারা কি করবেন, আমি বলবো যে কিউ কার্ডে আনসার দেওয়ার ক্ষেত্রে প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেখানে আপনি একটা সেন্টেন্স ব্যবহার করার চেষ্টা করেন, দেন বাকি দুইটা যে তিনটা কোয়েশ্চেন আছে সেখানে প্রত্যেকটাতে দুইটা করে সেন্টেন্স বলেন। দেখেন এইভাবে যদি আপনি আনসারটা শুরু করেন, ইনিশিয়ালি অ্যাকচুয়ালি ইট উইল কাভার 60 সেকেন্ডস, তার মানে 1 মিনিট। বাট আপনি কথা বলতে বলতে যখন আপনার আইডিয়াটা বা ফ্রেমওয়ার্ক বা স্ট্রাকচারটা মাথায় চলে আসবে তখন আপনি কথাটাকে আরো বেশি এক্সপ্যান্ড করতে পারবেন। এন্ড ডিপেন্ডিং অন ইউর অ্যাবিলিটি টু এক্সপ্যান্ড দ্য আনসার, যেটা হবে আপনি আরো বেশি সেন্টেন্স নিয়ে আসতে পারবেন, এবং আপনার জানার পরিধি যত বাড়তে থাকবে সেন্টেন্সের সংখ্যা তত বাড়তে থাকবে, এবং আপনি সেই প্রপার স্ট্রাকচার ব্যবহার করে যখন শুরুতে কথা বলছিলেন যখন অল্প কথা হচ্ছিল, বাট দিন যত যাবে তখন এই কথার পরিমাণ বাড়তে থাকবে, অর্থাৎ আপনি তখন 2 মিনিটস প্রপারলি কাভার করতে পারবেন। আচ্ছা, আমি কি অনেক দ্রুত কথা বলছি? আই ডোন্ট নো। ওকে, এই মুহূর্তে কে আমাদের সাথে আছেন একটু জানাবেন প্লিজ, কে কে আছেন? চ্যাট বক্স। ওকে, নাও আমরা একটু দেখি যে আমাদের ওই কোয়েশ্চেনের আন্ডারে আনসারটা কেমন হতে পারতো। তো আমরা কিভাবে বলে শুরু করতে পারতাম যে ওয়ান অফ মাই মোস্ট চেরিশড চাইল্ডহুড মেমোরিজ। দেখেন খুব ভালো একটা ল্যাঙ্গুয়েজ আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করেছি, যেটা ছিল মেমোরেবল এক্সপিরিয়েন্স, আমরা সেটাকে বলছি মোস্ট চেরিশড চাইল্ডহুড মেমোরিজ ওয়াজ মাই ওয়াজ আ ফ্যামিলি পিকনিক বাই দ্য রিভার। মানে নদীতে, মানে নদীর পাশে একটা ফ্যামিলি পিকনিক আপনার চাইল্ডহুডের সবচেয়ে মেমোরেবল একটা ঘটনাগুলোর মধ্যে একটা। সো আমরা এই স্ট্রাকচারটা একটু খেয়াল করবো, অনেকে আমরা এটাতে ভুল করি যে ওয়ান অফ এর পরে আমরা যে নাউনটা দেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা নাউনটা সিঙ্গুলার করে ফেলি। সো মাথায় রাখতে হবে এটা সিঙ্গুলার না হয়ে কি হবে, প্লুরাল হবে। সিঙ্গুলার যেন না হয় এটা একটু মাথায় রাখবেন, সিঙ্গুলার হলে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা ভুল হয়ে যাচ্ছে। So one of my most cherished childhood memories was a family picnic by the river. So stress আপনি দেখেন যে one of the most cherished childhood memories was a family picnic by the river. আপনি এইভাবে আনসারটা শুরু করলেন।
তারপরে আপনি কি বলতে পারেন, আমি ডিটেলস গুলাতে যাচ্ছি যে এইটা কখন ঘটেছিল এবং আপনার কে কে ইনভলভ ছিল, এটা ছিল আমাদের পরবর্তী কোয়েশ্চেন। সো ডিটেলস গুলো আসছে। সো আমি বললাম যে আই ওয়াজ অ্যাবাউট 8 years old, আমার বয়স ছিল কত বছর, প্রায় 8 বছর, অ্যান্ড উই ওয়েন্ট টু আ সিনেক পার্ক near our town with my parents, siblings and cousins. ওকে, সো কার কার সাথে গিয়েছিলাম, পেরেন্টস এর সাথে গিয়েছিলাম, সিবলিংস এর সাথে গিয়েছিলাম, কাজিনস। সো এবার যারা সিবলিং শব্দটা অর্থ জানে না তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে ব্রাদার্স এন্ড সিস্টার, অর্থাৎ ভাই বোন। সিবলিংস মানে ভাই বোন। ওকে, সো আমি কার সাথে গিয়েছিলাম, বাবা মা, ভাই বোন এবং আরো যারা কাজিন আছে, খালাতো মামাতো ভাই বোন তারাও হতে পারে। সো তাদের সাথে গিয়েছিলাম। তারপর আমরা আর কি করেছিলাম, যে উই প্লেড গেমস লাইক হাইড এন্ড সিক অ্যান্ড ফ্লু কাইটস। এই দেখেন এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আমরা নর্মালি কি বলি, ফ্লেউ, এ ফ্লো, সো ফ্লাই, ফ্লাই থেকে আমরা বলি ফ্লেউ, এরপরে কিছু আসে, এটা আসলে উচ্চারণটা ফ্লেউ না, এটা হচ্ছে ফ্লু। উচ্চারণটা কি, ফ্লু। এই ছোট ছোট উচ্চারণের কিছু ব্যাপার নিয়ে আমি কথা বলবো, যেগুলো বেসিক প্রনাউন্সিয়েশন স্কিল, সেইগুলো সম্পর্কে কথা বলবো। কিন্তু আই নট ask you to or force you to go for exaggerating your accent. এটা আমি করবো না, আমি জাস্ট একদম ভুল যেগুলো হয় মানুষের উচ্চারণে, সেই ভুলগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো। সো দিস ইজ নট ফ্লেউ, ইট ইজ ফ্লু। দিস, আর এইটা যেমন আমি এর আগে বলেছি, দিস ইজ নট গ্রিউ, দিস ইজ নট গ্রিউ, ইট ইজ গ্রু। এটা একটু মাথায় রাখবেন। সো তাহলে আমাদের বাকি কথাটা কি ছিল, যে এটা কেন মেমোরেবল ছিল। সো আপনি তখন বললেন যে ইট ওয়াজ মেমোরেবল because it was a rare occasion, it was a rare occasion. So দেখেন খুব ভালো collocation, it's a nice collocation, এই collocationটা খুব ইম্পর্টেন্ট। ইট ওয়াজ আ রেয়ার ওকেশন। আপনি বলতে পারেন বা অন্যরা মনে করতে পারে যে এই কথাটা তো খুব ইজি এন্ড খুবই কমন, কিন্তু অনেকেই যেটা করে যখন স্পিকিং টেস্ট আসে তখন এই কথাগুলো এত সুন্দর করে ব্যবহার করতে পারে না, এই কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ গুলো তারা আনতে পারে না। সো এটা আনার চেষ্টা করতে হবে। সো ইট ওয়াজ আ রিয়ার ওকেশন ওয়েন আওয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি। এবার দেখেন আরো একটা তথ্য চলে আসলো, যে আপনি তো ফ্যামিলির সাথে গিয়েছিলেন, বাবা মা, ভাই বোন এবং কাজিনের সাথে গিয়েছিলেন, এবার সেই ফ্যামিলিটাকে ব্যাখ্যা করলেন কিভাবে, এক্সটেন্ডেড ফ্যামিলি। প্যারাফ্রেজিং হয়ে গেল। ওকে, ওকে, গট টুগেদার, আমরা সবাই একসাথে হয়েছিলাম। এটা আর একটা ভালো কলকে ল্যাঙ্গুয়েজ, গট টুগেদার মানে গেট টুগেদার মানে কি, একত্রিত হওয়া। দ্য ফ্রেশ এয়ার, লাফটার এন্ড দ্য ফান মোমেন্টস আর স্টিল ভিভিড ইন মাই মাইন্ড। এই যে ভিভিড ইন মাই মাইন্ড মানে আমার স্মৃতিগুলো আমরা বলি না, আমার স্মৃতিতে এখনো উজ্জ্বল, বা স্মৃতি, এই স্মৃতি এখনো উজ্জ্বল, তখন আপনি বলবেন vivid in my mind, the moments are still vivid in my mind, বা the memories are still vivid in my mind, এটাও বলা যায়। ওকে, সো আশা করি আপনাদের জন্য এই যে সেশনটা পার্ট 2, এই সেশন, এই অংশটা পার্ট 2 নিয়ে আপনাদের জন্য হেল্পফুল হয়েছে, এবং আপনারা চেষ্টা করবেন একটা ইন্ট্রোডাকশন দেওয়ার, তারপর একটা ডিটেলস দেওয়ার, তারপরে আপনি বাকি ব্যাখ্যাগুলো দেন। বাট সবগুলা কে এনে একটা আনসার দাঁড় করানোর চেষ্টা করেন। প্রথমে আপনি 6 থেকে 8টা সেন্টেন্স বলার চেষ্টা করেন, দেন ধীরে ধীরে এটাকে বাড়ানোর চেষ্টা করেন, ব্যাখ্যাটা দেওয়া শিখেন। সো আমি মনে করি যারা আমাদের সাথে এই লাইভ সেশন গুলো জয়েন করবে তাদের এই ব্যাখ্যা করার ক্ষমতাও তৈরি হবে ধীরে ধীরে। আমরা প্রতিদিন কিছু না কিছু টিপস শেয়ার করছি, কিছু না কিছু ট্রিক্স শেয়ার করছি, কিছু ল্যাঙ্গুয়েজ। এই টিপস এন্ড ট্রিক্স এমন না যে আপনি না বলেই আনসার মানে অনেক ভালো স্কোর করবেন, ব্যাপারটা তা না। বাট আই উইল মেক ইউ স্পিক বেটার, আই মেক ইউ স্পিক বেটার, যাতে করে আপনি ভালো আনসার করতে পারেন। এই ভালো আনসার করাটা আপনাকে সাহায্য করবে ভালো স্কোর পেতে। ওকে, সো নাও নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমি একটু ক্লিন করে নিচ্ছি। এবার কেউ কি আমাদের সাথে আছেন, কেউ কি জয়েন করেছেন? Okay, so it's clean now. Then let's move on to the next one. And finally, part 3. Part 3, always a bit challenging, but it's not insurmountable. So আপনি যখনই part 3 নিয়ে কথা বলছি, আমাদের বেশিরভাগ স্টুডেন্ট একটা কি বলে, এইটাকে আমরা বলতে পারি যে একটা প্রিকনসেপ্ট নোশন থাকে, যে আগে থেকে একটা ধারণা। প্রিকনসেপ্ট নোশনটা কি, যে স্পিকিং পার্ট
থ্রিটা খুব কঠিন হবে, আমি এখানে কোনো কোয়েশ্চেন বুঝতে পারবো না, আনসার দিতে পারবো না, বাট দিস ইজ নট আ ফ্যাক্ট। সেখানে কি করবে, আপনি পার্ট ওয়ানের মতোই পার্ট থ্রিতে কোয়েশ্চেন্স আপনাকে জিজ্ঞেস করা হবে এবং আপনি সেটার আনসার করবেন, দেন দ্য এক্সামিনার উইল মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। বাট এখানে একটু ডিফিকাল্টির ব্যাপারটা কেমন থাকছে, যে পার্ট থ্রি এর কোয়েশ্চেন গুলা কম্পেয়ার টু পার্ট ওয়ান আ বিট লঙ্গার, কোয়েশ্চেন গুলো একটু বড় হয় এবং অনেক সময় স্টুডেন্টরা বুঝতে ভুল করে। এবার বা এক্সামিনার কোয়েশ্চেনটা করলো কিন্তু সে শুনতে পেল না। এখন আমি বলবো যদি আপনি কোয়েশ্চেনটা শুনতে না পান বা বুঝতে না পারেন, দেন politely ask the examiner to explain the question. এক্সামিনার আপনাকে এখানে এক্সপ্লেন করতে বাধ্য এবং আপনারা অনেকেই এটা জানেন না। সো আপনি যখন পার্ট থ্রিতে চলে আসলেন, ট্রাই টু আস্ক দ্য এক্সামিনার এক্সপ্লেন দ্য কোয়েশ্চেন। এতে কি হবে, দেখেন আপনি যখন একটা কোয়েশ্চেনের আনসার, ধরেন আপনাকে একটা কোয়েশ্চেন করা হয়েছে, দেন আপনার কাছে মনে হচ্ছে যে আমি এটার আনসার অত ভালো দিতে পারবো কিনা বুঝতে পারছি না, আপনি একটু কি করেন, উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডস আপনি কোয়েশ্চেনটা আবার রিপিট করতে বলেন এক্সামিনারকে, এন্ড বাই দিস টাইম ব্যাক অফ ইউর মাইন্ড আপনি ওইটার একটা আনসার সাজানোর চেষ্টা করেন। ট্রিক, এই ট্রিকটা খাটানোর চেষ্টা করেন। তাহলে যেটা হবে, আপনি একটু সময় পাবেন ভাবার এবং আনসারটা গুছিয়ে নেওয়ার, দেন ইউ উইল ক্যান স্পিক confidently. Okay, so the first question for part 3 on this particular topic is, how do childhood experiences affect our adult life? কি বলছি, যে how do childhood experiences affect our adult life? কিভাবে চাইল্ডহুড এক্সপিরিয়েন্সটা আমাদের অ্যাডাল্ট লাইফকে প্রভাবিত করে। সো এইখানে তিনটা বিষয়, চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, অ্যাফেক্ট, অ্যাডাল্ট লাইফ। সো আপনি যখন আনসার করছেন, আপনি কি করতে পারেন, এগুলা নিয়ে চিন্তা ভাবনা করে ফেলেন যে আসলে চাইল্ডহুডটা কেমন হলে অ্যাডাল্ট লাইফ কেমন হতে পারত। কারণ আপনার চাইল্ডহুডে যদি কোনো ব্যাড এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি আপনার অ্যাডাল্ট লাইফে সেইটা নিয়ে ট্রমাটাইজ থাকতে পারেন, দেন ইউর চাইল্ডহুড অ্যাডাল্ট লাইফ ইজ নট গোয়িং টু বি এনজয়েবল। অথবা আপনার চাইল্ডহুড যদি জয়ফুল, কেয়ার ফ্রি হয় বা ফুল অফ লার্নিং হয়, তাহলে আপনি একটা ডিসেন্ট, একটা রিমার্কেবল, রিওয়ার্ডিং অ্যাডাল্ট লাইফ সেখানে আপনি উপভোগ করতে পারেন। সো আই এম অ্যাকচুয়ালি শেয়ারিং মাই থটস, আপনি আপনার মতো করে চিন্তা করবেন, দেন আই উইল শো হাউ টু প্রডিউস আনসার ফর পার্ট 3। ওকে, সেটা আমরা দেখাবো। দেন পরের কথাটা দেখেন, কোশ্চেনটা দেখেন, হোয়াট চেঞ্জেস হ্যাভ ইউ নোটিসড ইন দ্য ওয়ে চিলড্রেন গ্রো আপ টুডে কম্পেয়ার টু ইউর চাইল্ডহুড? দেখেন আমাদের ফার্স্ট যে লাইভটা ছিল, যেটা আমরা ফুড নিয়ে করেছিলাম, সেখানেও আমরা বলেছিলাম যে পার্ট 3 তে ইউ উইল হ্যাভ টু হ্যাভ দ্যাট পটেনশিয়াল টু টক অ্যাবাউট দ্য পাস্ট, present and future as well, and you will have to have that much quality to compare things or compare time. ওকে, এটা যদি আপনি করতে না পারেন, দেন আপনি কিন্তু পার্ট 3 তে ভালো করতে পারবেন না, and your score actually a lot depends on how you perform in this very section. আপনার পার্ট 3 সেকশন, এই পার্ট 3 তে যদি আপনি ভালো করতে পারেন, অনেক ভালো আনসার করতে পারেন, তাহলে আপনার স্কোর বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। যদিও ব্যাপারটা এমন না যে এটা দেখেই আপনাকে আনসারটা মানে মার্কস দেবে, ব্যাপারটা এমন না, বাট এখানে ভালো করতে পারলে এটা বোঝা যেত তুলনামূলকভাবে এটা একটা ডিফিকাল্ট সেকশন বা ডিফিকাল্ট পার্ট, এখানে যদি আপনি ভালো করতে পারেন, তাহলে আপনার স্কোর ভালো হওয়াটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। সিম্পল ম্যাথ। নাও পরের কোয়েশ্চেনটা, why is it important for children to have happy childhood memories? এইটা যখন আমরা প্রথম কোয়েশ্চেনটার আনসার করব, সেখান থেকে আমরা থার্ড কোয়েশ্চেনটার একটা সাহায্য নিতে পারবো, থার্ড কোয়েশ্চেন আনসার করতে সাহায্য নিতে পারবো। তারপরটা হচ্ছে, হাউ হ্যাজ দ্য রোল অফ পেরেন্টস ইন চাইল্ডহুড চেঞ্জড ওভার টাইম? মানে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে সময়ের সাথে সাথে পিতামাতার যে ভূমিকা চাইল্ডহুডে, সেটা কিভাবে পরিবর্তন হয়েছে বা পরিবর্তিত হয়েছে, সেই ব্যাপারগুলো আসবে। সো বিফোর আনসারিং এনি কোয়েশ্চেন, লেটস লুক এট দিস। মানে আমরা কিছু ভোকাবুলারি নিয়ে কথা বলবো যে পার্ট 3 এর জন্য কি ভোকাবুলারি আমরা ব্যবহার করতে পারি। সরি, these are the common lexical items that can be used in your part 3 for this topic called childhood.
ওকে, সো দেখেন আমাদের ডেভেলপমেন্টাল টার্মস, কিছু ডেভেলপমেন্টাল টার্মস আমরা এখানে ব্যবহার করতে পারি। সো পার্সোনাল গ্রোথ, এই ধরনের ল্যাঙ্গুয়েজ আসা উচিত। আমি বলছি যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ আপনার আনসারে অবশ্যই আসা উচিত। আপনি যদি এটা আনতে পারেন দেন ইটস ফাইন, যদি না পারেন তাহলে আজকে লাইভের পর অবশ্যই আপনার পারা উচিত, বিকজ ইউ হ্যাভ দ্য রিসোর্স এন্ড ইউ উইল হ্যাভ টু ইউজ দিস রিসোর্স। ওকে, সো পার্সোনাল গ্রোথ কথাটা আপনি ব্যবহার করবেন আপনার আনসারে, আপনি ক্যারেক্টার বিল্ডিং কথাটা ব্যবহার করবেন। সো আপনি বলতে পারেন যে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল, ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা যদি একটু কথা বলি, সেখানে বলা হচ্ছিল যে হাউ ডু চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস এফেক্ট আওয়ার অ্যাডাল্ট লাইফ। তখন আমি বলতে পারি যে আওয়ার চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস অ্যাকচুয়ালি হেল্প বিল্ডিং ক্যারেক্টার অ্যান্ড it is actually phenomenal, it is phenomenally important for our adult life. So এরকম কথা আপনি হয়তো বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে লাইফ লেসন্স, এই কথাটা আপনার আনসারে আসা উচিত। লাইফ লেসন্স শব্দ গুচ্ছ যদি আসে, এরপর আসবে হচ্ছে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট। একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের ব্যাপারটা আপনি যদি আসে, দেখেন if one has a very good childhood with lots of learning experiences, then their psychological development is going to be something rewarding. এই কথাটা তো বলাই যায় যে এখানে আমার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা ভালো হবে। সো আমি যে কথাটা বলার চেষ্টা করছি বারবার, যে আপনি যখন স্পিকিং টেস্টে চাইল্ডহুড নিয়ে কোনো কোয়েশ্চেন আনসার দিচ্ছেন, ট্রাই টু ইউজ দিস টার্মস: পার্সোনাল গ্রোথ, ক্যারেক্টার ডেভেলপ বিল্ডিং, লাইফ লেসন্স, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, এই কথাগুলো যেন অবশ্যই আসে। ওকে, দেন আপনার চেঞ্জেস ওভার টাইম, আপনি বলতে পারেন যে মডার্নাইজেশনের শব্দটা আপনি এখানে আনতে পারেন, টেকনোলজিক্যাল ইনফ্লুয়েন্স আসতে পারে, অথবা প্যারেন্টিং স্টাইল এই ধরনের কলোকেশন আসতে পারে, সোশ্যাল ডাইনামিক্স কথাটা আসতে পারে। সো দিস আর মাচ মোর ইম্পর্টেন্ট। ওকে, সো এইগুলো এত বেশি ইম্পর্টেন্ট, যদি আপনি এটা ব্যবহার করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার স্কোর খুব বেশি বেড়ে যাচ্ছে। ওকে, খুব বেশি বেড়ে যাচ্ছে, তো বেশি যে আপনি নিতে পারবেন না। দেন ইম্প্যাক্ট, এটার ইম্প্যাক্ট কি? ইম্প্যাক্ট রিলেটেড ভোকাবুলারি কি হতে পারে? ইমোশনাল ডেভেলপমেন্ট, সেলফ কনফিডেন্স, রেসিলিয়েন্স, অথবা ক্রিয়েটিভিটি। সো দিস আর দ্য কমন ভোকাবুলারি যেগুলো আপনার স্পিকিং পার্ট 3 তে অবশ্যই নিয়ে আসা উচিত। এবার আমরা দেখব পার্ট 3 তে যদি আমার কোনো কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেনের আনসারটা আমরা কিভাবে দিলে ভালো হয় বা কিভাবে দেয়া উচিত। আমরা পার্ট 3 যে কোয়েশ্চেন কয়টা দেখেছি সেখান থেকে আমরা একটা কোয়েশ্চেন নিচ্ছি আপনাদের জন্য, এবং সেটার একটা প্রপার আনসার আপনাদেরকে শেয়ার করছি। আশা করি দিস ইজ গোয়িং টু বি হেল্পফুল ফর ইউ। সি দিস, আমাদের পার্ট 3 প্রথম যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে হাউ ডু চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস এফেক্ট আওয়ার অ্যাডাল্ট লাইফ। সো আমাদের ব্যাপারটা ছিল চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস এফেক্ট এবং অ্যাডাল্ট লাইফ। সো 3টা পয়েন্ট। এবার পাশে একটা হাউ ছিল। আমরা আনসারটা কিভাবে করছি? আমরা প্রথম দিন বলেছিলাম যে আপনি যখন পার্ট 3 তে আনসার করছেন, সো এই আনসারটা সাজানোর ক্ষেত্রে আপনি একটা ইন্ট্রোডাকশন দেবেন, দেন আপনার আনসারটা আসবে, আপনি একটা এক্সাম্পল দেবেন, এন্ড ফাইনালি কনক্লুশন অথবা রেজাল্ট বলবেন। সো এই একই পদ্ধতি ফলো করে আমি আরেকটা আনসার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে আমার প্রথম কোয়েশ্চেন যেটা ছিল সেই কোয়েশ্চেনের সাথে আমি যদি এবার মেলানোর চেষ্টা করি, হাউ ডু চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস এফেক্ট আওয়ার অ্যাডাল্ট লাইফ। আমরা কি বলছি? যে চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস প্লে আ ক্রুশাল রোল ইন শেপিং আওয়ার পার্সোনালিটিস এন্ড বিহেভিয়ার্স। সো এখানে একটা ভালো কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ আছে যে প্লে আ ক্রুশাল রোল, প্লে আ ক্রুশাল রোল। প্লে ক্রুশাল রোল মানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। বা আপনি এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ এখানে আনতে পারেন এটার সাথে, যে প্লে আ গ্রেট পার্ট, প্লে আ গ্রেট পার্ট। সো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, তখন বলতে পারেন যে প্লে আ গ্রেট পার্ট, প্লে আ ক্রুশাল রোল, অথবা প্লে আ পিভোটাল রোল, প্লে আ পিভোটাল রোল, প্লে আ পিভোটাল রোল। সো এই এক্সপ্রেশন গুলো খুব গুরুত্বপূর্ণ, আপনি ব্যবহার করতে পারেন। আমি 3টা সেন্টেন্স বলতে পারি, যে আপনি বলতে পারেন যে this this live lesson is going to play a pivotal role in your learning journey. অথবা আপনি বলতে পারেন
this live session is going to play a crucial role in your speaking journey, অথবা আপনি বলতে পারেন যে this live lesson is going to play a great part in your speaking journey, এভাবে আপনি বলতে পারেন। সো আপনি জাস্ট এই কথাগুলো ব্যবহার করার চেষ্টা করেন। এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ যদি আপনি আপনার স্পিকিং এ আনতে পারেন, তাহলে আপনার স্কোর কম হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। আপনি যদি কোনো কারণে 7-এর নিচে পান এই লাইভগুলো দেখার পর, তাহলে আমি বলবো এটা একটা ডিজাস্টার। আপনি দেখেন এই লাইভগুলো, সব লাইভগুলো দেখেন এবং ট্রাই টু ইউজ দিস lexical items in your speech. ওকে, দেন পরের আনসারটা একটু বড় করার চেষ্টা করছি। ফর এক্সাম্পল, আমরা এখানে এক্সাম্পল দিচ্ছি প্রথমত। সো children who are encouraged to explore and be curious often grow up to be creative problem solvers. On the other hand, negative experiences can lead to emotional challenges in adulthood. Such a nice example and such a nice answer, I would say. So দেখেন এত সুন্দর করে যদি আপনি আনসারটা প্রোভাইড করতে পারেন, আমি বলবো যে be relaxed, listen to your heart and then try to produce your best answer. আমি ওইভাবেই চিন্তা করছি যে how do childhood experiences affect our adult life. আমি তখন শুরু করছি কিভাবে, যে childhood experiences play a crucial role in shaping our personalities and behaviors. বাট তার আগে একটা স্টার্টার দিয়ে দেন। আপনি বলতে পারেন যে honestly speaking, frankly speaking, to be frank বা to be honest, এরকম একটা এক্সপ্রেশন দিয়ে শুরু করেন, স্টার্টার দিয়ে শুরু করেন। সো আমি আবার শুরু করছি এভাবে যে honestly speaking, childhood experiences play a crucial role in shaping our personalities and behaviors. For example, children who are encouraged to explore and be curious often grow up to be creative problem solvers. On the other hand, negative experiences can lead to emotional challenges in childhood. In essence, what we go through as children lays the foundation for our future decisions, relationships, and even our career paths. So দেখেন এখানে আরো একটা খুবই সুন্দর ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করছি, সেটা কি lays the foundation. লে দা ফাউন্ডেশন মানে কি, কোনো কিছুর ভিত্তি স্থাপন করে দেওয়া। ভিত্তিপ্রস্তর স্থাপন মানে হচ্ছে লে দা ফাউন্ডেশন, মানে আমার যদি চাইল্ডহুডটা ভালো হয়, সেটা কি করে ফিউচার ক্যারিয়ার পাথের একটা সুন্দর ভিত্তি স্থাপন করে দিতে পারে। সো আমি যা বলবো যে আপনারা যারা দেখছেন তাদের কাছে মনে হতে পারে যে এই ল্যাঙ্গুয়েজ গুলো তো আমার জন্য ইনিশিয়ালি টাফ। সো আই আগ্রি যে এই ল্যাঙ্গুয়েজ গুলো আপনার জন্য এই মুহূর্তে টাফ, বাট আপনি যদি এখান থেকে অল্প অল্প করে শিখতে থাকেন, তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে আপনার মধ্যে এই ল্যাঙ্গুয়েজ গুলো ধারণ করতে পারছেন, and you are growing as a good speaker or better speaker. So which is our mission. We want to make you speak better so that you can be awarded a better band score in your speaking test. I want you to follow our live sessions and improve your speaking skill. ওকে, সো ফাইনালি আমি আপনাদের সাথে কিছু ফাইনাল কথা শেয়ার করব, যে যেই কাজগুলো আপনাদের স্পিকিং এর জন্য করা উচিত, এবং বিশেষ করে এই ধরনের টপিক নিয়ে যখন কথা বলছেন সেই ধরনের টপিকে কি ধরনের কথাবার্তা থাকা উচিত, সেগুলো নিয়ে আমি আপনাদের ফাইনাল কিছু টিপস শেয়ার করব। এবং উইথ দিস আই উইল অ্যাকচুয়ালি পুট আ হোল্ড টু দিস লাইভ। ওকে, প্রথম ব্যাপার হচ্ছে আপনাকে জানতে হবে স্টোরি টেলিং টেকনিক। আপনি যদি স্টোরি টেলিং টেকনিক না জানেন, কিভাবে একটা স্টোরি বলতে হয়, গল্প বলতে হয়, তাহলে কিন্তু আপনি ভালো স্কোর করতে পারবেন না। আপনি শুধুমাত্র যা চেয়েছে আপনার কাছে সেটার আনসার না দিয়ে আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেন যে আপনার সে ব্যাপারে কি ফিলিং ছিল, তার কারণে আপনার কি ঘটেছিল, আপনি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেন, তারপরে একটা র্যাপ আপ সেন্টেন্স বলেন। সো এইগুলো খুব ইম্পর্টেন্ট। সো আমি এই টিপস গুলো কিন্তু শেয়ার করছি পার্ট 3 এর জন্য। পার্ট 3 তে এগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যদি এটা মাথায় না রাখেন, তাহলে কিন্তু আপনার স্কোর কমে যাবে। দেন আপনি যে কাজটা করবেন, যে পার্ট 3 সবসময় আপনার একটা ল্যাঙ্গুয়েজ টেস্টের, মানে আপনার আই উড সে যে আপনার ডিপার থটস নিয়ে ডিল করে। সো আপনি যদি আপনার মেমোরি নিয়ে কোনো কথা বলতে চাচ্ছেন, বা আপনার বর্তমান লাইফ নিয়ে কথা বলছেন, অথবা আপনার ফিউচার লাইফ নিয়ে কথা বলছেন ইন পার্ট 3 ইন স্পিকিং টেস্ট অন আ হোল, তাহলে অবশ্যই আপনার কথাবার্তার মধ্যে বিভিন্ন রকমের টেন্স যেন থাকে। যদি সেটা না থাকে, তাহলে কিন্তু আপনার জন্য আপনি ভালো আনসার প্রডিউস করছেন বলে বলা যায় না। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে স্টে ক্লিয়ার। হোয়াট এভার ইউ সে ইট ক্লিয়ারলি, ডোন্ট হেজিটেট, ডোন্ট বি কনফিউজড,
ওকে, এবং আপনি যেটা করবেন, আপনার আনসারটা বলার ক্ষেত্রে আপনার আনসারটা সুন্দর করে গুছিয়ে বলবেন, এবং এর জন্য কিছু ট্রানজিশন ওয়ার্ডস বা আই উড সে সাইন পোস্ট অথবা লিঙ্কার্স ব্যবহার করেন, যেমন ফার্স্টলি, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, সেকেন্ড অফ অল, aside of it, apart from this, as well as that, then after that, following this, finally, on top of that. These are the things that should come naturally to a speech. যদি এগুলা না আসে, then you are lacking something, you have some shortcomings, try to overcome those. Okay, and for that I'm here with you. Okay, then be genuine. Not necessarily সবসময় হওয়ার দরকার নাই, but if possible, try to talk about your own or personal experiences. অথবা if you are a good storyteller, try to make stories. যদি আপনি ইনস্ট্যান্ট কোনো স্টোরি তৈরি করতে পারেন, তাহলে সেটা বলেন, and it will going to help you a lot. ওকে, সো এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট যে আপনি যেন জেনুইনলি কথা বলেন, এবং এই জেনুইনিটির ব্যাপারটা এমন না যে এখানে আমি বলবো জেনুইন হওয়ার কথা বলতে আমি এখানে কিছু কথা বলেছি, বাট এর বাইরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি আপনার আনসারগুলো আপনার মতো করে সাজান। আপনি অন্য কোনো আনসার মুখস্থ করবেন না। মুখস্থ করে পার্ট 3 তে কখনোই আনসার করতে পারবেন না, পার্ট 2 তেও করতে পারবেন না, পার্ট 1 এও করতে পারবেন না। সো হোয়াট ইউ ক্যান ডু বেস্ট ইজ টু প্রিপেয়ার ইয়োরসেলফ ইন আ বেটার অর বেস্ট ওয়ে, ইন দ্য বেস্ট ওয়ে। সো সেটা করার জন্য বেটার অথবা বেস্ট রিসোর্স যেগুলো আছে সেগুলো ব্যবহার করেন, এবং প্রতিদিন কিছু না কিছু শিখেন। আমি বলছি না অনেক কিছু শিখতে হবে, বাট একটা 10 দিনের চ্যালেঞ্জ নেন। আমি বলছি না আমাদের মতো 100 দিনের চ্যালেঞ্জ এখন নিতে হবে, আপনি একটা 10 দিনের চ্যালেঞ্জ নেন। এই 10 দিন আপনি 10টা টপিক নিয়ে পড়াশোনা করেন। এই 10টা টপিক শিখবেন এমন ভাবে যে প্রতিটা টপিক থেকে আপনি কিছু কমন ল্যাঙ্গুয়েজ মুখস্থ করে ফেলবেন, কিছু ভোকাবুলারি, আমি বলছি কিছু ভোকাবুলারি মুখস্থ করবেন, এবং সেই ভোকাবুলারি গুলো ব্যবহার করে কিছু সেন্টেন্স মেক করবেন। সো আমরা যেটা করি ভোকাবুলারি মুখস্থ করি, কিন্তু সেটা সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা জানি না। সো ফর দিস I would ask you to make sentences with newly learned words. এটা আপনাকে কি করবে, এক ধরনের কনফিডেন্স দেবে। এই কনফিডেন্সটা আপনাকে আস্তে আস্তে একজন বেটার স্পিকার হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। সো এই 10 দিনের চ্যালেঞ্জ যদি আপনি নেন, বা 10টা টপিক যদি আপনি 10 দিনে শেষ করতে পারেন, দেখবেন 10 দিন পরে ইউ আর আ ডিফারেন্ট পারসন। ইয়েস, মাইন্ড ইট, ইউ আর আ ডিফারেন্ট পারসন। এইটা করে দেখেন, তারপর 10 দিন পর আপনাকে মনে হবে যে আপনার মনে হবে আমি আরো বেশি দিনের একটা চ্যালেঞ্জ নেই, যাতে করে আপনি কি করতে পারেন, আরো বেটার পারফর্ম করতে পারেন। সো আমার পক্ষ থেকে এই কথাগুলো বলার ছিল আপনাদের জন্য, এবং আশা করি যে লাইভ সেশনটা আপনারা আমাদের সাথে জয়েন করলেন সেটা আপনাদের জন্য কিছুটা হলেও ফ্রুটফুল হয়েছে, এবং আশা করি সেটা হওয়ার কথা, কারণ যেই ধরনের ম্যাটেরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যে থটস আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি, সেই থটস অ্যান্ড ম্যাটেরিয়ালস আর something outstanding. So try to follow us, try to follow IELTS Studio, try to stay connected with IELTS Studio, and try to share our live sessions with your friends, acquaintances, and others. Okay, and spread happiness. Thanks for watching me. This was 𝐶𝐞𝐭'𝐬 from IELTS Studio.